नमस्कार बंधुरा सन्तु एकाडेमी यूट्यूब चैनले तुम्हारे स्वागत। तो देखो आज के आमरा एएलपी टेक्निशियानेर ऊपर जो मॉडल सेट दिच्छिलाम तार 3 नम्बर सेट आज के आमरा प्रोवाइड करब। और तुम्हारा जानो आरपीएफ एर भैकेंसि तो दिए दिल एसआई तुम्हार 400 থেকে 500 मध्य एरकमई सामथिंग एवं जेटा होच्छे कन्स्टेबले ओई 4000 सामथिंग एरकम आछे। तो भैकेंसि अवश्यई कम किन्तु कम होलेও देखो लड़ाईटा हाड्डाहाड्डी होबे एटा ठीकई, কিন্তু তোমরা যদি লেগে থাকো যারা লেগে থাকবে কনস্ট্যান্ট, কেননা এখন কিন্তু হাতের মুঠোয় সবার দুনিয়া, হাতের মুঠোয় দুনিয়া, তো সবাই সব কিছু জানে, কিন্তু যারা কনস্ট্যান্ট লেগে থাকবে তারাই কিন্তু এই সাকসেসটা পাবে। তো আমরা এবারে ম্যাথটাকেও প্রোভাইড করব। আমরা এতদিন কী দিয়েছিলাম, জিকেটা দিয়েছিলাম আর সায়েন্সটা, তো এরপরে আমি ম্যাথটাকেও প্রোভাইড করতে থাকবো। তো তোমরা এই সেটগুলো কিন্তু আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিও। তো চলো আর বেশি কথা না বেরিয়ে কোশ্চেন পেপার যে মডেল কোশ্চেন পেপার 3 সেটা এলপি টেকনিশিয়ানের সায়েন্সের উপর সেটা শুরু করি। দেখো আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে, বলছে প্রোপেনের রাসায়নিক সংকেত কি। দেখো প্রোপেন, আমি যখন বলেছি প্রোপেন বলেছি, তো প্রোপ যোগ এন, প্রোপ মানে কি কটা কার্বন, আমি এগুলো কিন্তু দেখো কোনটাতে কতগুলো কার্বন আমি এগুলো আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই আমার সেই ভিডিওগুলো দেখো। তো প্রোপে হয় 3টে কার্বন, তাহলে 1 2 3, 3টে কার্বনে প্রোপ। আমি কি বলেছি কার্বনের 4টে হাত, তাই তো 4টে হাত, তাহলে 4টে হাত হলে এটা যদি একটা হাত হয় এই কার্বনের এটা একটা হাত হলে এটা এটা এটা, তাহলে 4টে হাত হলো। এর যদি এই মিডিল কার্বনের 4টে হাত কী করে দেখো, 1 2 এই 3টে এই 4টে, এই কার্বনের কি 1 2 3 4টে, তাহলে কীভাবে হাত বানাতে হয় তোমরা বুঝে গেলে। এবার বলেছে প্রোপ যোগ এন, এন মানে কি সব সিঙ্গেল বন্ড, তাহলে সব সিঙ্গেল বন্ড আছে। এবার এখানে হাইড্রোজেন ফিল আপ করে দাও, 1 2 3 4টে সব হাইড্রোজেন ফিল আপ করে দাও, দিয়ে যে সংকেতটা পাবে সেটাই হচ্ছে প্রোপেনের সংকেত। তাহলে কী হবে দেখো, এখানে হচ্ছে CH3, এই যে এইটা নিয়ে CH3 CH2 CH3, তাহলে CH3 তার মানে কি পেলাম CH3 CH2 CH3, তাহলে কী হবে C3 1 2 3, তার মানে C3 আর H কত 3 আর দিয়ে 5 আর 3 8, তাহলে C3H8 হচ্ছে প্রোপেনের সংকেত। তো রাইট আনসার কী হবে অপশান ডি C3H8। দেখো কীভাবে বার করতে হয়, তুমি যদি সেই টেকনিকটা না জানো তো প্রোপেনের জায়গায় অন্য কিছু আসলে কিন্তু তুমি পারবে না। তো এই কারণে তোমরা কিন্তু বিষয়বস্তুটা ভালো করে শেখো। আমি এটাই সবসময় কিন্তু বোঝানোর চেষ্টা করি যে সায়েন্স কিন্তু কঠিন কিছু না, সায়েন্সটাকে বুঝতে হয়। ওকে চলো নেক্সট কোশ্চেন। তো কোশ্চেন নাম্বার 2 কী আছে দেখো, বলছে মস্তিষ্ক যেভাবে একটি বিচ্ছুরিত শব্দের কম্পাঙ্ককে অনুভূত করে সেটি কি, মানে এটা একটা ডেফিনেশন। কার ডেফিনেশন? তরঙ্গ, তীক্ষ্ণতা, শব্দ না বিস্তার। দেখো বিস্তার কাকে বলে, বিস্তার হচ্ছে ধরো একটা শব্দ কতদূর পর্যন্ত যাচ্ছে, শব্দের যে প্রাবল্যটা সেটা কতদূর পর্যন্ত যাচ্ছে সেটাকে বলে বিস্তার। তীক্ষ্ণতা কি, তীক্ষ্ণতা হচ্ছে ঠিক পিচ কতটা, যেমন আমরা বলি না যে ওই মেয়েটার গলার স্বরটা খুব তীক্ষ্ণ, মানে কি খুব চড়া স্বর, তো দ্যাট ইজ পিচ, মানে কতটা পরিমাণ চড়া, তো সেটা হচ্ছে তীক্ষ্ণতা। তো এইখানে যখনই কম্পাঙ্ক অর্থাৎ তীক্ষ্ণতা ব্যাপারটা এটাই, তোমার 1 সেকেন্ডে কোনো একটা বস্তু দেবে কম্পাঙ্ক ফিক্সড থাকে, মানে আমরা যারা বিশেষ করে সায়েন্সের 12-এ তোমার ফিজিক্সের প্র্যাকটিক্যাল করেছো তারা তো কম্পাঙ্ক সম্বন্ধে জানোই, যে সুরশলাকা দেখেছো তারা তো জানোই, কিন্তু আমি যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের বলি যে একটা সুরশলাকা থাকে, ঠিক আছে। তো সুরশলাকায় লেখা থাকে যে এই সুরশলাকাটি 256 হার্জ কি 200 হার্জ, দ্যাট মিনস এটার মানে কি, এটার মানে হচ্ছে সে 1 সেকেন্ডে 200 বার এরকমভাবে কাঁপবে। ভাবো তাহলে কম্পাঙ্ক ডিপেন্ড করে সে 1 সেকেন্ডে কতবার তোমার কম্পিত হচ্ছে, এটাই হচ্ছে কম্পাঙ্ক। দ্যাট মিনস এটাই বলতে চেয়েছে যে বিচ্ছুরিত শব্দের কম্পাঙ্ক কে অনুভূত করে সেটি কি, সেটি হচ্ছে অপশান বি তীক্ষ্ণতা। ক্লিয়ার, তীক্ষ্ণতা হচ্ছে সেটা ডেফিনেশন। নেক্সট কোশ্চেন, সরি, নিম্নলিখিত কোন অংশটি মানুষের চোখে আলো প্রবেশ করতে দেয়? ওকে, কর্নিয়া, রেটিনা, আইরিস, পিউপিল। তো রাইট অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার কিন্তু অপশান এ অর্থাৎ কর্নিয়া। কর্নিয়া কী করে, কর্নিয়া অ্যাকচুয়ালি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, অর্থাৎ কোনো বস্তুর মানে কোনো আলো চোখে প্রবেশ করবে কি না সে কিন্তু সেই কর্নিয়াটা হেল্প করে। ওকে, রেটিনার কাজ কি, রেটিনা কিন্তু অ্যাকচুয়ালি প্রতিবিম্ব, যে প্রতিবিম্ব তৈরি হয়, মানে ধরো আমরা কোনো বস্তু দেখছি, তো এই বস্তুটা তো আমাদের এক চোখে গিয়ে সেই প্রতিবিম্বটা তৈরি হবে, সেই প্রতিবিম্ব তৈরি হয় কোথায়, সেই প্রতিবিম্বটা তৈরি হয় কিন্তু রেটিনায়। হ্যাঁ, এবার তোমার পরীক্ষায় আসে যে মানুষের চোখে যে প্রতিবিম্ব গঠিত হয় সেই প্রতিবিম্বটা কেমন, তো এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম যে মানুষের চোখে যে প্রতিবিম্ব গঠিত হয় সেই প্রতিবিম্বটার প্রকৃতি কেমন, এটা আমাকে কমেন্টে জানিও। আচ্ছা, আইরিসের কাজ কি, আইরিস কী করে, আইরিস অ্যাকচুয়ালি কী করে যে আমাদের চোখে যে আলো প্রবেশের
মানে আমাদের যে তারাদণ্ডকে তোমার ছোট বা বড় করে কি পরিমাণ আলো আমাদের চোখে প্রবেশ করবে সেটাকে অ্যাডজাস্ট করে, সেই অ্যাডজাস্ট কী করে আইরিস। ক্লিয়ার? তাহলে কর্নিয়া বুঝতে পারলে, কর্নিয়া প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, রেটিনা প্রতিবিম্ব তৈরি করে, আইরিসের কাজ কি আমাদের চোখে তারাদণ্ডকে প্রসারিত করে চোখে আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উদ্ভিদের ব্যক্তবীজির অন্তর্গত? মানে ব্যক্তবীজি, আচ্ছা এইখানে একটা জিনিস বলি, ব্যক্তবীজি এবং গুপ্তবীজি উদ্ভিদ কাকে বলে? দেখো ব্যক্তবীজি উদ্ভিদ যেসব উদ্ভিদের, বিষয়টা ভালো করে বোঝো, দেখবে তোমরা অ্যান্সার করতে পারবে। তোমরা উদ্ভিদ সম্বন্ধে একটু জানতে হবে যে কোনটা কেমন উদ্ভিদ, সব উদ্ভিদ তুমি নাই জানতে পারো, কিন্তু কিছু কিছু তুমি কিন্তু টেকনিক্যালি এইভাবে মনে রাখতে পারবে। যেমন ব্যক্তবীজি উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদের তোমার ফল হয়, সরি তোমার যেসব উদ্ভিদের বীজ হয় এবং ফুল হয়, মানে ফুল ও বীজ উৎপন্ন হয়, কিন্তু যেহেতু বীজটা ডিম্বাশয়ের বাইরে থাকে, অর্থাৎ ডিম্বাশয় থাকে না বলে বা ডিম্বাশয়ের সঙ্গে টাচে থাকে না বলে, তাই তোমার সেখানে ফল উৎপন্ন হয় না। অর্থাৎ যেসব উদ্ভিদের ফল উৎপন্ন হয় না কিন্তু বীজ ও ফুল উৎপন্ন হয় তাদেরকে বলা হয় ব্যক্তবীজি। আর যেসব উদ্ভিদের বীজটা ফলের মধ্যে থাকে, তো এই কারণে ডিম্বাশয়ের মধ্যে থাকে, তাই কি হয় সেখানে তোমার ফুল, বীজ এবং ফলও উৎপন্ন হয়, সেই সব উদ্ভিদকে বলা হয় গুপ্তবীজি উদ্ভিদ। তো এইখানে একটা কোশ্চেন আছে, নগ্ন বীজ দেখা যায় কোথায়? তো মনে রাখবে নগ্ন বীজ দেখা যায় কিন্তু এই ব্যক্তবীজি উদ্ভিদের মধ্যে। তার কারণ নগ্ন বীজ কেন বলা হয়? সেই বীজটা থাকে ফলের বাইরে, তো এই কারণে তাদের বলা হয় নগ্ন বীজ। যেমন অ্যান্সার হবে কি দেবদারু আছে, তারপর পাইনাস আছে, হ্যাঁ এগুলো হচ্ছে তোমার কি তোমার ব্যক্তবীজি উদ্ভিদের উদাহরণ। আর গুপ্তবীজি তো অনেক আছে, যেমন আম, হ্যাঁ তারপরে ছোলা, মটর, এগুলো সবই গুপ্তবীজি। চলো নেক্সট কোশ্চেন, একটি মাংসাশী উদ্ভিদ নয়, মানে নিচের কোনটি মাংসাশী উদ্ভিদ নয়? মাংসাশী উদ্ভিদ অ্যাকচুয়ালি কী? মাংসাশী উদ্ভিদ যেমন যদি বলি সূর্য শিশির কী করে? সে প্রোটিনকে খাদ্য হিসেবে গ্রহণ করার জন্য বিভিন্ন পোকামাকড় তাদের বিভিন্ন মানে তাদের কী টোপ দেয়, তাই না? বিভিন্ন রঞ্জকে ফুলে ওঠে, যখন পোকামাকড় সেখানে যায় তখন সেটা আটকে যায়, তো এইভাবে তারা প্রোটিন সংগ্রহ করে। তো সূর্য শিশির, তারপরে কর্কস্ক্রু, মাঙ্কি কাপ, এগুলো কিন্তু মাংসাশী উদ্ভিদ, এই কারণে এদের বলা হয় মাংসাশী, তারা পোকামাকড় ভক্ষণ করে বলে। কিন্তু টাইগার লিলি এ কিন্তু মাংসাশী উদ্ভিদ নয়। ক্লিয়ার? তো এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো আমি করার মাধ্যমে, কোশ্চেনের মাধ্যমে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণ তোমাদের কিন্তু আমি কোশ্চেন করাবো, তখনই কিন্তু তোমরা এগুলো জেনে যাবে সব কিছু। বলছে বাঁশে ফুল হলে ড্যাশ হয়, কি হয়? বলছে কীটপতঙ্গের সংখ্যা বেড়ে যায়, বৃষ্টিপাত কমে যায়, জমি অত্যন্ত অনুর্বর হয়ে পড়ে, নাকি ইঁদুরের বংশবৃদ্ধি হয়? তো রাইট আনসার অপশান ডি, বাঁশে যদি ফুল হয়, এগুলো কিন্তু 50 বছরে না কত বছরে একবার করে হয় বাঁশে ফুল, এবং সেই সময় বলা হয় যে বাঁশে ফুল আসা কিন্তু এটা ভালো প্রকৃতির জন্য। তার কারণ দেখো ইঁদুরের বংশবৃদ্ধি হয় অবশ্যই ঠিক আছে, কিন্তু বেশি বংশবৃদ্ধিও যেমন কোনো কিছুরই বেশি ভালো না। ইঁদুরের বংশবৃদ্ধি হলে কি হবে? যদি একটা নর্মাল ওয়েটে হয় তো সেক্ষেত্রে জমি উর্বর হবে, কেননা তারা জমিকে উর্বর করবে, জমিতে গর্ত করবে, উর্বর হবে, নাইট্রোজেন তোমার মাটির মধ্যে দিয়ে সংবন্ধন ভালো হবে। তো এই কারণেই বলা হয় যে ইঁদুরের বংশবৃদ্ধি হওয়া ভালো, অতিরিক্ত হলে আবার মুশকিল। তো যাই হোক, তো রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার ইঁদুরের বংশবৃদ্ধি হয় বাঁশে ফুল এলে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদ শ্রেণীতে ফলের মধ্যে বীজ উপস্থিত থাকে? দেখো এইমাত্র এটা নিয়ে আলোচনা করলাম, তাহলে দেখো তোমরা যদি কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে যে ব্যক্তবীজি কাকে বলে, গুপ্তবীজি কাকে বলে, অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম এটা কী জিনিস, তাহলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। তাহলে রাইট অ্যান্সার কী হবে? বলছে ফলের মধ্যে বীজ উপস্থিত থাকে, তাহলে কি গুপ্তবীজি ইজ আর রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 বলছে প্রিজমের ভিতর দিয়ে আলোক প্রবাহিত হলে সবচেয়ে কম বিচ্যুতি হয় কোন বর্ণে? দেখো এটা একটা জিনিস মনে রাখবে, যদি কেউ বাংলায় মনে রাখো তো বেনিয়া সহকলা, কি বললাম? এটা হবে সহকলা। দেখো বে ফর বেগুনি, তাহলে বে ফর কি? বেগুনি। নি ফর নীল, ফর আকাশি যেটা ইন্ডিগো বলা হয়, স ফর সবুজ, হ ফর হলুদ, ক ফর কমলা, লা ফর লাল। তাহলে মনে রাখবে সব থেকে বিচ্যুতি বেশি হয় যেখান দিয়ে শুরু করলাম, অর্থাৎ বেগুনি। দেখো বে মানে বেগুনি, বে মানে বেশি, তাহলে বিচ্যুতি বেশি, সব বয়ের সঙ্গে মিল আছে, একটু টেকনিক্যালি পড়লেই কিন্তু সব কিছু মনে থাকে। ব ফর বেগুনি মানে বে ফর বেগুনি, বে ফর বেশি, আবার বে মানেই বিচ্যুতি, তাহলে বুঝে গেলে। তাহলে বিচ্যুতির পরিমাণ সবথেকে বেশি কার? বেগুনির। সবথেকে বেশি কম বিচ্যুতি কার? লাল। তাহলে আশা করি আর জীবনে ভোলার কিন্তু নেই, এখানে ভুলবে কি করে? কারণ আমি বললাম বে ফর বেগুনি,
বে ফর বেশি, বে ফর বিচ্যুতি। তাহলে বিচ্যুতি কার সব থেকে বেশি? বেগুনির বেশি। কার সব থেকে কম? লালের বিচ্যুতি সব থেকে কম। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ ইজ আ রাইট অ্যান্সার। এখানে যেমন বিচ্যুতি বেশি, বিচ্যুতি মানে কি? বিচ্যুতি মানেটা বিষয়টা বোঝো। ধরো আমি বিচ্যুতি মানে এটাই যে তার মানে কি বলবো, তরঙ্গ দৈর্ঘ্য কম, এটা মনে রেখো। কারণ বিচ্যুতি মানেই তরঙ্গ দৈর্ঘ্য কম। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? এবার আসছি তরঙ্গ দৈর্ঘ্য মানে কি। তরঙ্গ দৈর্ঘ্য মানে ধরে নাও সে 1 সেকেন্ডে কত মিটার বা কত কিলোমিটার দূরত্ব যাচ্ছে, এটা তো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে যে কম দূরে যাবে তার তরঙ্গ দৈর্ঘ্য কম। কিন্তু দেখো আমরা এই যে পরীক্ষায় দেয় যে আমরা যে ট্রাফিক লাইটে যে বিপদ সংকেত বোঝাতে আমরা লাল ব্যবহার করি, তো পরীক্ষা কোশ্চেন এরকমও দিতে পারে যে ট্রাফিক সিগনালে বিপদ সংকেত বোঝাতে লাল রং ব্যবহার করা হয়, মানে লাল কালারটা ব্যবহার করা। এর কারণ কি? তো কারণ হচ্ছে এটাই যে লালের বিচ্যুতি কম, তাই তরঙ্গদৈর্ঘ্য বেশি। যার বিচ্যুতি কম হবে তার তরঙ্গদৈর্ঘ্য বেশি হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন বলছে মাখন কি? দেখো মাখন হচ্ছে এক ধরনের কোলোয়েড। এবার তোমরা বলতে পারো কোলোয়েড কাকে বলে? কোলোয়েডটা কি স্যার? কোলোয়েড কি? যদি বলি ভাতের ফ্যান, তারপরে আরও উদাহরণ আছে জেল, হ্যাঁ, দই, দুধ, এগুলো সবই কিন্তু কোলোয়েড। তো কোলোয়েডেরই এগুলো ভাগ, যে জেল একটা কোলোয়েডের উদাহরণ, ইমালশনও কোলোয়েডের উদাহরণ, বিভিন্ন প্রকার দ্রবণ এটা কোলোয়েডের উদাহরণ। তো মাখনও কোলোয়েড। তো এটা তো রাইট অ্যান্সার হবেই না, যে এটা কোলোয়েড নয়, এটা তো হবেই না। দেখো মাখন আবার কি? কোলোয়েডের মধ্যে অনেক ভাগ আছে, সেটা ডিপেন্ড করে বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশার উপরে। কি বললাম? এই যে কোলোয়েডের বিভিন্ন ভাগ, যেমন সেটা কি জেল নাকি ইমালশন নাকি অন্য কিছু, সেটা ডিপেন্ড করে বিস্তার মাধ্যম। বিষয়টা একটুখানি বুঝিয়ে দিই, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে। একটাকে বলা হয় বিস্তার মাধ্যম, আর একটা হচ্ছে বিস্তৃত দশা। তো এবার প্রশ্ন হচ্ছে বিস্তার মাধ্যম কি আর বিস্তৃত দশা কি? যদি তোমায় বলি যে একটা তুমি সলিউশন বানিয়েছো, যে সলিউশনে কিছু পরিমাণ জল আছে এবং তার মধ্যে কিছু পরিমাণ লবণ আছে, ক্লিয়ার? তাহলে যদি তোমায় বলি এর মধ্যে কার পরিমাণ বেশি, তুমি বলবে জলের পরিমাণ। স্যার সলিউশন বানিয়েছি তো জলের পরিমাণই বেশি হবে। তাহলে যার পরিমাণ বেশি হবে তাকে বলা হবে বিস্তার মাধ্যম। এবার তোমায় যদি বলি যে জেল, তোমরা জেলি সবাই খেয়েছো কম বেশি, জেলি খেয়েছো। আমরা আগে লজেন্স খেতাম, জেলির লজেন্স খেতাম। তো জেলিতে কিন্তু দেখো জলও আছে আবার কঠিনও আছে। মানে যে জল ভাবটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তরল, আর যেটা জেলির যে থকথকে ভাবটা সেটা হচ্ছে কঠিন। তাহলে এখানে কার ভাগ বেশি? জেল যদি বলি জেলিতে কার ভাগ বেশি? তো জেলিতে তুমি বলবে স্যার কঠিনের ভাগ বেশি। তাহলে মনে রাখবে কোনো দ্রবণে, এটা কিন্তু এই যে বিস্তার মাধ্যমে বিস্তৃত দশা নিয়ে কিন্তু সব দ্রবণ তৈরি হয়, একটা সলিউশন তৈরি হয়। তো যে সলিউশনে বিস্তার মাধ্যমটা কঠিন, অর্থাৎ বিস্তার মাধ্যম কঠিন, আমি কি বললাম? যার ভাগ বেশি সে হচ্ছে বিস্তার মাধ্যম। তাহলে কঠিনের ভাগ যদি বেশি হয় আর তরলের ভাগ যদি কম হয় তখন তাকেই বলা হয় জেল। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের পরীক্ষা কিন্তু এরকমও দিতে পারে যে জেল সম্পর্কে কোনটি সঠিক দিয়ে দিল বিস্তার মাধ্যম তরল, বিস্তৃত দশা কঠিন। আর একটা অপশনে দিয়ে দিল বিস্তার মাধ্যম কঠিন, বিস্তৃত দশা তরল। আর একটা অপশনে দিয়ে দিল বিস্তার মাধ্যম বিস্তৃত দশা উভয়ই তরল। তাহলে তোমরা কি করবে? তাহলে এই কারণে ডিপলি কিন্তু সায়েন্সটাকে বুঝতে হবে, পড়তে হবে। রেলওয়ে পরীক্ষা দিতে যাচ্ছ মানে সায়েন্সের কোশ্চেন যথেষ্ট ডেপথফুলি হয়, আমি দেখেছি, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো রাইট অ্যান্সার কি? মাখন হচ্ছে রাইট অ্যান্সার কিন্তু জেল। কেননা মাখনে দেখো কঠিনের ভাগ বেশি আর লিকুইডের ভাগ কম, এই কারণে মাখন হচ্ছে একটা জেলের উদাহরণ। যদি বলি ইমালশন, এবার বলতে পারে স্যার ইমালশনের উদাহরণ তাহলে কি? এখানে তো ইমালশন আছে, তাহলে ইমালশন কি? ইমালশন মানে হচ্ছে যদি বলি জলে তেলে দ্রবণ, কি বললাম? জলে তেলে দ্রবণ বা তেলে জলে দ্রবণ, এটা কিন্তু ইমালশনের উদাহরণ। কেন? তার কারণ ইমালশনে বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা উভয়ই তরল হয়। তাহলে যে মাধ্যমে, তাহলে তোমাকে এরমও দিতে পারে পরীক্ষায় কোশ্চেন যে নিচের কোনটি ইমালশন সম্পর্কে কোনটি সঠিক, দিয়ে বললো বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম উভয়ই তরল, বা বিস্তৃত দশা কঠিন, বিস্তার মাধ্যম কঠিন, এরকম কিছু বলে দিল। তো রাইট অ্যান্সার কী হবে? বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম উভয়ই যদি তরল হয় তখন তাকে বলা হয় ইমালশন। যদি বলো ইমালশনের উদাহরণ কী হবে? ইমালশনের উদাহরণ হচ্ছে দুধ, ভালো উদাহরণ সব থেকে। তারপরে তোমার ভ্যানিশিং ক্রিম, এগুলো সব ইমালশনের উদাহরণ। কেননা ভ্যানিশিং ক্রিমকে তুমি যদি একটু হাতে নাও, কিছুক্ষণ পরে দেখবে এগুলো ডললে কিছুক্ষণ পরে দেখবে লিকুইড হয়ে যায়। তো এখানে কঠিনটাও তরল আবার তরলটাও তরল। যদি বলি রঙটাও কিন্তু একটা ঠিক ইমালশন বলা যাবে না,
এটা কঠিন সল বলা যাবে, ক্লিয়ার। সো সেটা আরও আইডিয়া দিয়ে তোমাদের পরে এই জিনিস সম্বন্ধে আরও আইডিয়া দিয়ে পড়াবো, দেখবে ভালো লাগবে। তা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ওকে। আর তোমরা আমাদের সঙ্গে থেকে এই সায়েন্সগুলোকে কমপ্লিট করো, দেখবে তোমাদের সায়েন্সের যে জায়গাটা বা ভীতি যদি কারোর থাকে তোমাদের অনেক কেটে যাবে সায়েন্সের ভীতি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলছে কোনো কলা কোনো ভৌত বা রাসায়নিক ক্ষতি থেকে শরীরের সুরক্ষার প্রথম ধাপ হিসেবে কাজ করে। আচ্ছা, বলতে চেয়েছে এখানে কোন কলা কোনো ভৌত বা রাসায়নিক ক্ষতি থেকে শরীরের সুরক্ষার প্রথম ধাপ হিসেবে কাজ করে। আচ্ছা দেখো, শরীরের সুরক্ষার প্রথম ধাপ, তোমাকে যদি এখন হাতে যদি আমি টাচ করতে বলি, তাহলে তুমি কী পাবে? হাতে টাচ করলে কী পাবে? হাতে টাচ করলে চামড়াই পাবে। তাহলে এই যে চামড়া বা এই যে আচ্ছাদন আমাদের প্রথমে রক্ষা করে কে? এই চামড়াটা, দ্যাট ইজ আচ্ছাদন কলা। এই আচ্ছাদন কলাকেই বলা হয় আবরণী কলা, ক্লিয়ার না? আবরণী কলা মানে যে আবরণ করে রাখে, তাহলে প্রথম ধাপ তো এটাই না। তো এই কারণে এর রাইট অ্যান্সার কী হবে? সুরক্ষার প্রথম ধাপ হিসাবে কে কাজ করে? আবরণী কলা। এই আবরণী কলা কিন্তু অনেক রকম হয়, তোমরা জানো, আয়সাকার আবরণী কলা, ঘনাকাকার আবরণী কলা, স্তম্ভাকার আবরণী কলা। এগুলো কিন্তু রেলে খুব ডেপথফুলি কোশ্চেন হয়, সেগুলো আলোচনার মাধ্যমে আস্তে আস্তে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলি কী হিসাবে পরিচিত? দ্বিতীয় পর্যায় বলতে এখানে পর্যায় সারণীর কথা বলেছে। তোমরা জানো যে পর্যায় সারণীতে মোট 7টা পর্যায় আছে এবং 18টি শ্রেণী আছে। অবশ্যই মোজলের যে আধুনিক পর্যায় সারণী আমি তার কথা বলছি, যে 7টা পর্যায় 18টি শ্রেণী। যদি বলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কটি পর্যায় কটি শ্রেণী, তখন তোমাদের অ্যান্সার হবে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কিন্তু 7টা পর্যায় আর 9টি শ্রেণী, এবং নবম শ্রেণীকে কিন্তু 0 শ্রেণী বলা হয়। এবং এটার সাথে মনে রেখো যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কিন্তু তখন তোমার নোবেল গ্যাসের কোনো অস্তিত্ব ছিল না। তো এই সব কোশ্চেনগুলো আসে এবং আসবে, এবং আমরাও কিন্তু নিয়ে আসবো, কোশ্চেন করার মাধ্যমে এগুলো চলে আসবে। তো এইখানে যে অ্যান্সার বলেছে যে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, এরকম বিভিন্ন পর্যায় থাকে। এই অনুভূমিক সারিগুলোকে বলা হয় কি? এক একটা পর্যায়। তো প্রথম পর্যায়ে তোমাকে বলেছে দ্বিতীয় পর্যায়ে যে থাকে, দ্বিতীয় পর্যায়ে কারা কারা থাকে? প্রথমে তো হাইড্রোজেন আর হিলিয়াম থাকে, তাই না? প্রথম পর্যায়ে কী থাকে? হাইড্রোজেন আর হিলিয়াম। আশা করি তোমরা অনেকেই জানো হাইড্রোজেন হিলিয়াম থাকে। দ্বিতীয় পর্যায়ে কী থেকে শুরু হয়? লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন। এই যে পর্যায়টা, এই দ্বিতীয় পর্যায়ে কিন্তু বলা হয় সেতু মৌল। কেন বলো তো সেতু মৌল বলা হয়? কারণ এরা কি করে? এরা বিভিন্ন যৌগ বা মৌল সৃষ্টির ক্ষেত্রে সেতু হিসেবে কাজ করে। কীরকম? দেখো, এটা তোমরা এখন এই মুহূর্তে তোমরা জিগজ্যাগ স্ট্রাকচার আছে বিভিন্ন ধরনের, এটা তোমাদের পরে এক সময় বলবো যে কীভাবে সেতু হিসেবে কাজ করে। তো যাই হোক, এদেরকে বলা হয় সেতু মৌল। মনে রেখো, দ্বিতীয় পর্যায়ে যে মৌল, এদেরকে বলা হয় সেতু মৌল, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। আর সন্ধিগত মৌল কারা? সন্ধিগত মৌল অ্যাকচুয়ালি গ্রুপ ডি এর এলিমেন্ট। গ্রুপ ডিতে যারা থাকে তারা হচ্ছে সন্ধিগত মৌল, ক্লিয়ার? যারা ধাতু এবং অধাতু এদের মাঝখানে থাকে তারা হচ্ছে সন্ধিগত অ্যাকচুয়ালি। তো কোশ্চেন নাম্বার 12 বলছে উদ্ভিদের নমনীয়তা যে কলার জন্য, সেটি কি? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, নাকি কোনোটিই নয়? তো রাইট আনসার কী হবে? কোলেনকাইমা কলার জন্য কিন্তু অ্যাকচুয়ালি উদ্ভিদের নমনীয়তা প্রদর্শন করে, ঠিক আছে? কোলেনকাইমা। স্ক্লেরেনকাইমা সাধারণত কী হয়? উদ্ভিদের দৃঢ়তা, খুব ভীষণ দৃঢ়তা প্রদান করে, সে হচ্ছে স্ক্লেরেনকাইমা কলা, ওকে। নেক্সট কোশ্চেন বলছে এটি কী ধরনের রাসায়নিক বিক্রিয়া? তোমাকে একটা রাসায়নিক বিক্রিয়া দিয়েছে, AgNO3, KCl, AgCl প্লাস KNO3। এই বিক্রিয়াটা কী ধরনের বিক্রিয়া? দেখো, যদি জানতে হয় এই বিক্রিয়াটা কী ধরনের বিক্রিয়া, তোমাকে আগে জানতে হবে যে এই সংযোজন বিক্রিয়া কাকে বলে, বিয়োজন বিক্রিয়াটা কী, অবক্ষেপণ বিক্রিয়াটাই বা কী, প্রতিস্থাপন বিক্রিয়াটাই বা কী। তাহলে তোমাদের রিয়াকশান সম্বন্ধে আগে জানতে হবে। দেখো, সংযোজন বিক্রিয়া কথার মধ্যে লুকিয়ে আছে। তাহলে যেসব বিক্রিয়া কাউকে সংযুক্ত করে, যেমন আমি যদি বলি যে C+O2 দিয়ে তৈরি হচ্ছে CO2, তাহলে কার্বন আর অক্সিজেন এরা বিক্রিয়া করে একটা নতুন মৌল তৈরি করছে, তার মানে কি? সংযোগ সৃষ্টি করছে। তাহলে এই বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া যদি বলি, যেমন PbNO3 তো একে যদি আমরা তাপ দিই, PbNO3 যদি তাপ দিই, তাহলে লেড অক্সাইড অর্থাৎ PbO আর NO2 উৎপন্ন হয়। অর্থাৎ কি করছি? একটা যৌগকে তাপ দিয়ে আমি 2 টুকরো করে দিচ্ছি, দ্যাট মিন্স বিয়োজন বিক্রিয়া, ক্লিয়ার? অবক্ষেপণ বিক্রিয়া, এটাকে অবক্ষেপণ লেখা আছে, এটাকে কিন্তু অধক্ষেপণ বিক্রিয়াও বলে। অর্থাৎ যে বিক্রিয়ায় প্রেসিপিটেট তৈরি হয় মানে কি একটুখানি বলি। ধরো সাপোজ তুমি চা তৈরি করছো, তো তুমি মনে করো ছাঁকনি ইউজ করলে না, তাহলে চাটা কিছুটা, পুরোটা তো চা গুলবে না, তো
তো চা কিছুটা তলায় কাপের তলায় প্রেসিপিটেট হিসেবে পড়ে থাকবে। তো দিস রিয়াকশন ইজ কল্ড প্রেসিপিটেটেড রিয়াকশন। ক্লিয়ার? তো এই হচ্ছে প্রেসিপিটেট বা অধক্ষেপণ বিক্রিয়া। যেমন একটা এক্সাম্পল, এই যে এক্সাম্পল দিয়েছে, অর্থাৎ AgNO3 সঙ্গে অর্থাৎ সিলভার নাইট্রেটের সঙ্গে তুমি যদি NaCl বা KCl এর বিক্রিয়া করো না, তাহলে AgCl এটা একটা হোয়াইট প্রেসিপিটেট পড়ে। কি প্রেসিপিটেট? WHIT, অর্থাৎ একটা সাদা রঙের সিলভার ক্লোরাইড, একটা সাদা রঙের পদার্থ, সেটা প্রেসিপিটেট পড়ে, থিতিয়ে পড়ে। এর জন্য এই বিক্রিয়াকে কি বলা হয়? অধক্ষেপণ বিক্রিয়া বা অবক্ষেপণ বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কি? ধরো সাপোজ তুমি একটা বেঞ্চে বসেছো, তোমাকে সরিয়ে দিয়ে কেউ ওই বেঞ্চে বসে পড়লো, এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন আমি বলি একটা এক্সাম্পল, Zn প্লাস H2SO4 সমান ZnSO4 প্লাস H2। তো আগে Zn দেখো, আগে জিঙ্ক ছিল আলাদা, তো জিঙ্ক কী করেছে? এই হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে সে SO4 এর সঙ্গে বসে গেছে। তাহলে এই বিক্রিয়াটাকে কি বলা হয়? প্রতিস্থাপন বিক্রিয়া। আশা করি তোমরা ক্লিয়ার আইডিয়া পেলে যে কোন বিক্রিয়া কী। সেরকমভাবে জুতো বিক্রিয়া জানাবো এরপরে। হ্যাঁ, আরও অনেক বিক্রিয়া আছে, জুতো বিক্রিয়া, ডিসকম্প্রেশন বিক্রিয়া, তারপর কম্প্রপোর্শনেশন বিক্রিয়া। তো এইগুলো আস্তে আস্তে আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের দিতে থাকবো, এবং তোমরা পারলে কিন্তু জিনিসগুলোকে নোট ডাউন করো। ওকে, নেক্সট কোশ্চেন, ফ্লেমিংয়ের ডান হাতের তর্জনী কি নির্দেশ করে? দেখো, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম তোমরা হয়তো জানো, তো ডান হস্ত একটা নিয়ম আছে। তো এই নিয়মটা তুমি যদি জানো তাহলে এর অ্যান্সার কিন্তু দিতে পারবে। এবং তোমরা বিগত বছরের গ্রুপ ডি বলো, NTPC দেখো, ALP টেকনিশিয়ান দেখো, তোমরা বুঝতে পারবে যে এই তড়িৎ প্রবাহ চ্যাপ্টার থেকে কত সুন্দর সুন্দর কোশ্চেন আসে। বাল্যচক্র থেকে কোশ্চেন আসে, ফ্লেমিং থেকে কোশ্চেন আসে, তারপরে তোমার যেটা হচ্ছে AC ডায়নামো থেকে কোশ্চেন আসে। তো এগুলো কিন্তু সব আস্তে আস্তে আমরা নিয়ে আসবো। তো এর রাইট অ্যান্সার কী হবে? এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। এর রাইট অ্যান্সার হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে কিন্তু ফ্লেমিংয়ের তোমার ডান হাতের নিয়মের ক্ষেত্রে তর্জনী কিন্তু চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। নেক্সট কোশ্চেন বলছে মিথানোয়িক অ্যাসিড কোথায় পাওয়া যায়? তাহলে প্রথম আগে তোমাকে জানতে হবে যে মিথানোয়িক অ্যাসিডের সংকেত কী। এটা তারপরে তো কোথায় পাওয়া যায় খুঁজবো না। তো মিথানোয়িক অ্যাসিড, আমি কি বলেছি? মিথ মানে কটা কার্বন, মিথ মানে একটা কার্বন। এটা তোমাদের বারবার করে বলছি, এই জিনিস না জানলে কিন্তু তোমরা করতে অসুবিধা হবে। মিথ মানে একটা কার্বন। যখন অ্যাসিড আসবে তখন আমি কি বলেছি? তার সঙ্গে তুমি COOH থাকবে। ক্লিয়ার? COOH। এবার তুমি একটা COOH দিয়ে নাও, COOH। ক্লিয়ার? যখনই অ্যাসিড আসবে, আমাকে বলেছে না মিথানোয়িক অ্যাসিড, তো অ্যাসিড মানেই COOH। কিন্তু আমাকে বলেছে কি মিথ মানে একটা কার্বন, তাহলে আমি এই কার্বনটা কেটে দিলাম। এই কার্বনটা কেটে দিয়ে এবার কায়দাটা কি? কায়দাটাকে ভালো করে বুঝতে হবে। এইখানে C এর সাথে যে অক্সিজেন, সে কিন্তু একটা ডবল বন্ড আছে। মানে এটাকে তুমি যদি ভেঙে লেখো, এটা লেখা আছে ঠিক এরকম, C ডবল বন্ড OH। এই COOH-কে ভেঙে এইভাবে লেখা যায়। তাহলে এর সাথে একটা হাত আছে, কিছু একটা হাত আছে, কেননা আমি কার্বনের কটা হাত বলেছি? 4টে হাত। তাহলে এই তো দেখো, সরি, জাস্ট 1 মিনিট, যা কেটে গেল, জাস্ট 1 মিনিট, সরি। ওকে, দেখো এইখানে দেখো কার্বনের কটা হাত? কার্বনের 1, 2, 3, 4টে, তাহলে 4টে হাত। তাহলে এইখানে একটা হাতে কিছু না দেওয়া মানে সেখানে হাইড্রোজেন আছে, তোমাকে বুঝে নিতে হবে। কিছু নেই মানে সেখানে হাইড্রোজেন আছে। তাহলে এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এটার নামই হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। এবার এই মিথানোয়িক অ্যাসিডকে আমি যদি এবার লিনিয়ার স্ট্রাকচারে লিখি, তাহলে আমরা লিখব কি? HCOOH। এবার কি মনে পড়ছে HCOOH-কে কী অ্যাসিড বলা হয়? এরই আর একটা নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। তাহলে তোমরা এবার দেখো, ফর্মিক অ্যাসিড কিন্তু জানো কোথায় আছে, কিন্তু দেখো সেটাই তখন IUPAC নেমে দিচ্ছে মিথানোয়িক অ্যাসিড, সেখানেই কিন্তু তোমাদের অনেকের সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে আমি যেভাবে বোঝাচ্ছি তোমরা কিন্তু এটাকে যদি ফলো করো, এবং যে ধরতে পারছো বিষয়টাকে, সে কিন্তু তোমরা এগিয়ে গেলে। যে ধরতে না পারছো, সে আমি আবার এই ভিডিওগুলো আনবো, তারা দেখবে, এবং আমি বলবো ভিডিওটাকে পুনরায় তুমি আরেকবার দেখো, জায়গাটাকে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। ওকে, আর যারা এক চান্সে বুঝে যাচ্ছ তাদের নিশ্চিন্তে থাকো, তারা যথেষ্ট ঠিক জায়গায় আছো। তো তাহলে ফর্মিক অ্যাসিড, এর নামই হচ্ছে ফর্মিক অ্যাসিড। তাহলে ফর্মিক অ্যাসিড কোথায় দেখা যায়? ফর্মিক অ্যাসিড হচ্ছে তোমার কোথায়? পিঁপড়ের দংশনে, তাই না? পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে। টমেটোতে কি থাকে? অক্সালিক অ্যাসিড। লেবুতে সাইট্রিক অ্যাসিড। তেঁতুলে টার্টারিক অ্যাসিড। তো এই জিনিসগুলো কিন্তু এর সাথে সাথে তোমাকে জানতে হবে। নেক্সট কোশ্চেন
বলছে শব্দ তরঙ্গ উৎপাদন সংক্রান্ত গবেষণাকে কি বলা হয়? অপটিক্স, ফটোনিক্স নাকি জ্যোতির্বিদ্যা না ধ্বনিবিদ্যা? তো এটাকে বলা হয় ধ্বনিবিদ্যা। ওকে, নেক্সট। ফল পাকার জন্য কোন হরমোন দায়ী? ইথিলিন, অক্সিন, কাইনেটিন নাকি উপরের সবগুলি? তো দেখো মেনলি ফল পাকার জন্য দায়ী কিন্তু ইথিলিন। এই ইথিলিনকে বলা হয় গ্যাসীয় হরমোন। ক্লিয়ার? ইথিলিনকে কী হরমোন বলা হয়? পরীক্ষা এটাও আসতে পারে যে একটি গ্যাসীয় হরমোনের উদাহরণ দাও, তার নামও হবে ইথিলিন। ওকে, চলো নেক্সট কোশ্চেন। হীরার যে স্ফটিক, মানে হীরার মধ্যে একটা উজ্জ্বল বর্ণ ধারণ করে, তাই না? হীরাকে তুমি যদি বাইরে থেকে দেখো দেখবে চকচক চকচক করছে। তাহলে বলছে এই যে স্ফটিকের মানে হীরার যে স্ফটিক, এটা কিসের কারণে জল করে? ক্লিয়ার? বলছে ফটিক জাফরি নাকি উচ্চ ঘনত্ব ক্রিস্টাল জালি নাকি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নাকি শুধু উচ্চ ঘনত্বের জন্য? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন সি, এটা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্যই কিন্তু এই হীরার স্ফটিক অ্যাকচুয়ালি জল করে। তো যদি দেখো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন থেকে তোমাকে কিন্তু শুধু এই কোশ্চেনটাই দেবে না, তোমাকে এরকমও দিতে পারে যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্পর্কে কোনটি সঠিক। তো একটু জাস্ট একটু টাইম দাও, আমি বিষয়বস্তুটা বুঝিয়ে দিচ্ছি। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কী? তো মনে করো, ধরে নাও এটা একটা মিডিয়াম, এটা একটা মাধ্যম, যেখানে নিচে মনে করো জল আছে, ওয়াটার মাধ্যম, নিচটা হচ্ছে জল মাধ্যম, আর উপরে হচ্ছে বায়ু মাধ্যম, এয়ার আছে। ক্লিয়ার? তো অ্যাকচুয়ালি কী হয়, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা কী হয়? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে। দেখো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে থাকলে জলটা আমাকে তাহলে উপরে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে আমি ওয়াটারটাকে উপরে দিলাম আর এয়ারটাকে নিচে দিলাম, কারণ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তই হচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যেতে হবে আলো। তাহলে আলো যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় বা আচ্ছা ঘন মাধ্যম থেকে সরি, এটা ঘন থেকে লঘুই হবে, মানে আমি যেটা লিখেছিলাম সেটাই ঠিক। অর্থাৎ জল থেকে, কেননা দেখো মরিচিকা একটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন উদাহরণ। আরও বিষয়টা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি তোমরা যাতে আরও ক্লিয়ার পাও ব্যাপারটা। তো এটা কী হবে? ঘন থেকে লঘু। তো ঘন থেকে লঘু যখন কোনো ধরো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো যাচ্ছে, ভালো করে বুঝবে বিষয়টা। আলো যাচ্ছে এবং আলো যখন যাবে তাহলে আলোটা তো এইখান থেকে কোনোভাবে অ্যাঙ্গেল হয়ে বা কোনোভাবে বিচ্ছুরিত হবে, তাই না? আলোটা এরমভাবে যাওয়ার কথা, আলোটা এইভাবে যাওয়ার কথা, কিন্তু হয় এইভাবে যাবে নয় এইভাবে যাবে, সেটা ডিপেন্ড করে। আমি বলেছি ঘন থেকে লঘুর দিকে গেলে কোন দিকে অবিলম্বের দিকে সরে যায়, বেঁকে যায়, বা আমি সব বুঝিয়ে দিয়েছি, তো এগুলো দেখবে। কিন্তু আমি যেটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নিয়ে এখন কিন্তু বলবো, যেটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, আমি এটা নিয়েই শুধু বলবো। কি হয় তাহলে এই যে মানে এই যে আমি যদি এটার একটা অবিলম্ব টানি এবং এটা যদি সংকট কোণ হয়, যদি সংকট কোণ হয় এই কোণটা, অর্থাৎ যে কোণে আপতিত রশ্মি ফেললে এই যে তোমার যে প্রতিসৃত রশ্মি সেটা বিভেদ তল ঘেঁষে যায়, তখন সেটাকে বলা হয় সংকট কোণ। আর ঠিক সংকট কোণের থেকে বেশি কোণে ফেললেই কিন্তু তখন কী হয়, সংকট কোণের থেকে বেশি যে কোণে ফেললে, আলো ফেললে, সেটা বিভেদ তল ঘেঁষে না গিয়ে আবার পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে। আমি কি বলছি, সংকট কোণের থেকে বেশি কোণে যে কোণে ফেললে আলো প্রতিসৃত রশ্মিটা তোমার বিভেদ তল ঘেঁষে বা বিভেদ তল থেকে বেরিয়ে না গিয়ে পুনরায় আবার আগের মাধ্যমে চলে আসে। দেখো এই মাধ্যম থেকে গেছে, আবার এই মাধ্যমেই ফিরে এসছে। তো এটাকেই বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে তোমাদের এরকম দিতে পারে যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্পর্কে কোনটি সঠিক। তো এরকম অপশন দিতে পারে যে এটি ঘন থেকে লঘুর দিকে যাবে, 1 নম্বর শর্ত, অপশান 1 নম্বর দিয়ে দিল। 2 নম্বরে দিল যে এটি সংকট কোণের থেকে বেশি হতে হবে, মানে এর যে কোণে আপতিত হবে সেই আপতিত রশ্মি সংকট কোণের থেকে কম হতে হবে বা বেশি হতে পারে। এই সব দিয়ে কিন্তু তোমাদের এরকম কোশ্চেন দিতে পারে। তো এই কারণে তোমাকে ব্রিফলি আইডিয়াটা নিতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। তাহলে এইখানে বুঝলে যে এটা জল করার কারণ হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। বলছে নিচের কোন অ্যাসিডটি গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয়? অ্যাসিডিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তো রাইট অ্যান্সার অপশান সি, অর্থাৎ সালফুরিক অ্যাসিড কিন্তু তোমার গাড়ির যে বিভিন্ন ব্যাটারি আছে তো সেখানে ব্যবহৃত হয়। সালফুরিক অ্যাসিডের সংকেত কি? H2SO4। তোমরা সবাই জানো, সকলে জানো H2SO4। আর H2SO4কে কী বলা হয়? H2SO4 কিন্তু রসায়নের রাজা বলা হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কি? HCl, যাকে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড কি? অ্যাসিডিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH, যাকে তোমার ভিনিগার, তাই না, ভিনিগারে ব্যবহার করা হয় অ্যাসিডিক অ্যাসিড। আচ্ছা, নাইট্রিক অ্যাসিডের সংকেত কি? HNO3। HNO3 হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সংকেত, যাকে বলা হয় অ্যাকোয়াফর্টিস বা শক্তিশালী জল। ক্লিয়ার? এবং এটাও মনে রাখো যে নাইট্রিক অ্যাসিড, এই যে গাঢ় নাইট্রিক অ্যাসিড, এটাই কিন্তু সবথেকে তীব্রতম জারক পদার্থ বা জারক অ্যাসিড। ক্লিয়ার? মনে থাকবে তো?
সবথেকে তীব্রতম জারক অ্যাসিড কোনটি? তো নাইট্রিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন বলছে নিচের কোনটি মানুষের মস্তিষ্কের প্রধান চিন্তার অংশ? দেখো মস্তিষ্কের মানব মস্তিষ্কের অনেক কটা অংশ আছে। প্রথম হচ্ছে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। তো অগ্র মস্তিষ্কই অ্যাকচুয়ালি বা অগ্র মস্তিষ্কের মধ্যে যে মধ্যের একটা পার্ট সেটা হচ্ছে তোমার সেরিব্রাম কর্টেক্স। তো এই পার্টই হচ্ছে মস্তিষ্কের সবথেকে চিন্তার প্রধান অংশ এবং এইখানেই যেটা হচ্ছে অগ্র মস্তিষ্ক অর্থাৎ অপশান নাম্বার ডি, এইখানেই কিন্তু মানুষের চিন্তা, বুদ্ধি, হ্যাঁ, সব কাজ কিন্তু নিয়ন্ত্রণ করে অগ্র মস্তিষ্ক। ক্লিয়ার? লঘু মস্তিষ্কের কাজ কি? ভারসাম্য নিয়ন্ত্রণ করা এবং মেডুলা অবলঙ্গটা বলতে একটা পার্ট আছে, সেখানে কিন্তু শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে। পরীক্ষায় দেয় যে শ্বাসক্রিয়া নিচের কোনটি শ্বাসক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তো পঞ্চে অবস্থিত যে মেডুলা অবলঙ্গটা, হ্যাঁ, সুষুম্না শীর্ষক যেটা, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে। আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আর প্লিজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমাদের প্লেলিস্টে কিন্তু ভিডিওগুলো আপলোড করা আছে, তো তোমরা প্লেলিস্ট দেখে আগের ভিডিওগুলো দেখতে পারো। দেখলে পরের ভিডিওগুলো বুঝতে কিন্তু তোমাদের সুবিধা হবে, কেননা আমি চাইবো প্রত্যেকটা ভিডিওতে নিত্য নতুন কিছু ব্যাখ্যা করার। তো একই জিনিস বারবার ব্যাখ্যা করব না, তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিও সেখানে। তো ওকে, আজকের মতো টাটা, বাই বাই।